2017 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফির কথাটা বলা হলো, সেটা যদি আমি বলি, তা সেই ম্যাচটার নায়ক কিন্তু ছিল সাকিব আল হাসান, অন্য পাশে মাহমুদুল্লাহ রিয়াদ। রাইট, 200+ একটা পার্টনারশিপ, দুজনেই সেঞ্চুরি দেখা পেল। দুজনের একজন নেই, একজন ইনজুরিতে ছিল ফার্স্ট ম্যাচে। কালকে যখন তারা দুবাই থেকে পাকিস্তান যাচ্ছিল, রিয়াদ ভাইকে দেখা গেল খুব স্বাভাবিকভাবেই হেরে চলে গেল। তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে কালকের ম্যাচটায় তিনি থাকবেন। কি মনে হচ্ছে? হ্যাঁ, রিয়াদ ভাই মনে হয় 3 ব্যাটিং করেছিল, যেটা 100 মেরেছে না? আচ্ছা, তো আমার কাছে ওই ম্যাচটাতেই খেলার পরে কিন্তু সাঙ্গাকারা ওই কমেন্টসটা করেছিল যে রিয়াদকে তোমরা 1 ডাউন বা 3rd পজিশনে ব্যাটিং করো। হ্যাঁ, এটা সত্য। রিয়াদ ভাই কেন এত পিছিয়ে ব্যাটিং করে আমরা সবসময় এই কথাটা বলি, যখন আমরা ড্রেসিং রুমে থাকি, যখন খেলা দেখি, আমরা সবাই বলি রিয়াদ ভাই কেন উপরে ব্যাটিং করে না, কারণ ওনার মানে টেকনিক এত ভালো পেস বলে, তো উনি কেন উপরে ব্যাটিং করেন না, এটা হয়তো বা উনি ভালো বলতে পারবে, আমি বলতে পারবো না। বাট অ্যাজ আ প্লেয়ার হিসাবে ওনাকে উপরে ব্যাটিং করতে দেখতে ভালো লাগে। তো আমার যতটুকু দেখলাম, আমার কাছে মনে হয় কি যে আমাদের ওদের টিম অনেক ব্যালেন্স টিম, নিউজিল্যান্ড টিম কিন্তু অনেক ব্যালেন্স। এই গ্রুপের মধ্যে যদি বলা হয়, আমাকে যদি জিজ্ঞাসা করেন, নিউজিল্যান্ডকে আমি নাম্বার 1 টিমে রাখবো, ভারতের থেকেও আগে রাখবো। কারণ এবং ওয়ার্ল্ড কাপে যেগুলো আইসিসি ইভেন্টে আসে, নিউজিল্যান্ড কিন্তু ইন্ডিয়াকে সবসময় মানে ম্যাক্সিমাম ম্যাচ হারায়, এবং ইন্ডিয়ান মাটিতে যেও কিন্তু নিউজিল্যান্ড জিতেছে। তো আমার কাছে মনে হয় নিউজিল্যান্ড ওয়ার্ল্ড কাপ আইসিসি ইভেন্টে সবসময় নিউজিল্যান্ডকে সবাই আন্ডারডগ রাখে, কিন্তু নিউজিল্যান্ড কিন্তু সবসময় পারফরমেন্স করে, হয়তোবা চ্যাম্পিয়নের, বাট ওরা কিন্তু একটা এলিমিনেটিং পর্যন্ত ওরা সবসময় যায়। তো নিউজিল্যান্ড টিমে এখন আমার লাস্ট ম্যাচ যেটা হলো, ইয়াং ফর্মে আছে, ল্যাথম ফর্মে ছিল না, লাস্ট ম্যাচে 100 করেছে। তো ওদের টিম অনেক ব্যালেন্স টিম। বাট আমার কাছে মনে হয় আমাদের টিমও অনেক ভালো। আমাদের টিম যদি বেস্ট ক্রিকেট খেলতে পারে, অবশ্যই কেন জিততে পারবো না, আমরা অবশ্যই জিততে পারবো। বেস্ট ক্রিকেটটা আপনি কি বোঝাতে যাচ্ছেন, যে নিউজিল্যান্ড 70% পারফরমেন্স করবে, আমাদেরকে 110% পারফরমেন্স করতে হবে, এরকম না? অন আ ডে আপনার যেমন আমরা পার্টনারশিপ সব দিক দিয়েই থাকতে হবে, শুধু যে ব্যাটিংয়ে পার্টনারশিপ বিষয়টা এরকম না। আমরা বলারদের লাস্ট ম্যাচে বলারদের নিয়েও কথা বলা উচিত ছিল, যে আপনার একটা টিমে 3টা পেস বোলার যদি থাকে, আপনি যদি নাহিদ রানাকে কালকের ম্যাচ যদি খেলায়ও, নাহিদ রানা কিন্তু রান দিবেই, কারণ ও উইকেট টেকিং বলার, হি ইজ আ পেস বোলার, রিয়েল পেস বোলার। তো আমার যে বাকি যে 2জন পেস বোলার খেলবে বা যেই খেলবে, আমার কাছে মনে হয় ইকোনমি বোলিং পার্টনারশিপটা করতে হবে, যে উইকেট মানে নাহিদ রানা তো আসলে গতি আর কিছুই নাই। আমি যদি দেখি যে আসলে আমাদের বাংলাদেশ দলে কি সেই মাপের, যেটা আমরা বলি যে মুস্তাফিজ ছাড়া, আমি খুব কম সংখ্যক দেখেছি। একসময় সৈয়দ রাসেলকে দেখতাম, রাসেল ভাইকে দেখতাম, ইন সুইং করতে পারতো, স্লোয়ার মারতো, কাটার মারতো, আউট সুইং মারতো। বাট এখন যারা ক্রিকেটটা খেলছে, সেখানে কি এই মাপের বলার, মুস্তাফিজকে সরিয়ে ফেলেন, আছে? হাসান মাহমুদ তো খারাপ না আমার কাছে, বাট হাসান মাহমুদকে তো আমরা দলে রাখছি না। আপনার কি মনে হচ্ছে যে এই স্কোয়াডে হাসান মাহমুদ ইম্পর্টেন্ট ছিল? মানে যেই সব উইকেটে খেলা হচ্ছে, যেটা একটা ইকোনমি, প্রত্যেকটা টিমে দেখবেন একটা ইকোনমি বলার আছে, প্রত্যেকটা টিমে। কারণ ওয়ানডেতে আপনার ইকোনমি বোলিং একটা বলার থাকতে হবে। যেমন পাকিস্তানের গোল টাইমে কি হতো, ওয়াসিম আকরাম 5 ওভারে 15 রান দিত, ওয়াকার ইউনুস 5 ওভারে 25 রান দিত, কিন্তু ওয়াকার ইউনুস সবসময় 2টা উইকেট নিত, ওয়াসিম আকরাম 1টা উইকেট নিত। এটাকে কিন্তু বোলিং পার্টনারশিপ বলে ভাইয়া। তো আমাদের টিমটার মধ্যে এখন আগের থেকে বাংলাদেশ কিন্তু আর আগের মতো অবস্থায় নাই, এখন কিন্তু সবাই কিন্তু 135+ বল করে। বাট এইটা চুজ করতে হবে যে কোনো একটা বলার যে কন্টেন্ট করতে পারবে। যেমন তাসকিন ভালো কন্টেন্ট করতে পারে, তাসকিন উইকেটও নেয়। বাট মেন প্রবলেমটা গেতেছে, যেমন মুস্তাফিজ, নাহিদ রানা, তাসকিন যদি নেক্সট ম্যাচে সাপোজ খেলে, তো এখান থেকে কিন্তু 2জনের কিন্তু কন্টেন্ট করতে হবে ভাইয়া বোলিং পার্টনারশিপে। নাহিদ রানার কাছ থেকে আপনি, যারা জোরে বোলিং করে তাদের কাছ থেকে আপনি কখনোই এটা আপনি ম্যাক্সিমাম টাইম যদি আপনি চিন্তা করেন যে আপনি কন্টেন্টও করবে না, হি হ্যাজ টু টেক উইকেটস। ও হলো একটা ম্যাচ উইনার বোলার, ওর উইকেট নিতে হবে, ও এক্সপেন্সিভ হোক, কিন্তু ও উইকেট বের করে দিবে। আমার বিষয়টা এরকম।